হ্যালো বন্ধুরা, তুরস্ক সম্পর্কে অনেক কিছু আপনারা জেনেছেন, কিন্তু তুরস্ক ইস্তাম্বুলে যা কিছু রয়েছে তার আমরা খুবই কমই জানি। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বিখ্যাত মসজিদ তুরস্কের আয়া সোফিয়া, যেখানে আসার জন্য মানুষ অনেক পাগল এবং অনেক মরিয়া হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে আয়া সোফিয়াতে কিভাবে যেতে হয় এবং আয়া সোফিয়ার বিশেষ কিছু দিক এবং আয়া সোফিয়ার আশেপাশে এবং আয়া সোফিয়ার আরো সম্পর্কিত বিভিন্ন হেরিটেজ তথ্য আমি আপনাদেরকে তুলে ধরব। আমরা গেবজি থেকে রওনা দিয়ে, এর আগের ভিডিওতে দেখেছি, গেবজি থেকে রওনা দিয়ে আমরা ইস্তাম্বুলে এসে পৌঁছেছি এবং এখন ইস্তাম্বুল মারমারা থেকে নেমে আমরা আয়া সোফিয়ার দিকে এগোচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের দুই কলিগ আমার সাথেই আছে এবং আমি ভিডিও করতে করতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আয়া সোফিয়াতে যে রোড দিয়ে যেতে হয় সেখানে অনেক ট্রাম চলে এবং প্রাইভেট কার এছাড়াও অন্যান্য যানবাহন চলতে দেখা যায়, বাট খুব একটা বেশি না। এখানে ট্রাম বেশি চলে, ট্রামের মাধ্যমে এখানে যাতায়াত করতে হয়। তুরস্কের ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে অবস্থিত আয়া সোফিয়া শুধু একটি স্থাপত্য নয়, এটি প্রায় 1600 বছরের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার বিবর্তনের সাক্ষী। এটি পূর্ব রোমান সাম্রাজ্যের গির্জা থেকে মসজিদে, পরে জাদুঘর এবং বর্তমানে পুনরায় গ্র্যান্ড মসজিদে রূপান্তরিত হয়েছে। 537 সালে বাইজান্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান এটি একটি অর্থোডক্স খ্রিস্টান ক্যাথেড্রাল হিসেবে নির্মাণ করেন। আয়া সোফিয়া মসজিদ প্রথম যখন নির্মাণ হয় এটা 537 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের ক্যাথেড্রাল হিসাবে নির্মিত হয়। 1453 সালে সুলতান মোহাম্মদ ফাতেহ ইস্তাম্বুল বিজয়ের পর একে মসজিদে রূপান্তরিত করেন। 1935 থেকে 2020 সাল পর্যন্ত এটি জাদুঘর ছিল এবং বর্তমানে এটি একটি সক্রিয় মসজিদ। এটি বাইজান্টাইন স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যার বিশাল গম্বুজ এবং অভ্যন্তরীণ মোজাইক শিল্প পর্যটকদের মুগ্ধ করে। সুলতানরা পরবর্তীতে মিনবর যোগ করে এটিকে অটোমান শৈলীর সাথে সংমিশ্রণ করেছেন। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান আয়া সোফিয়া মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2020 সালের জুলাই থেকে এটি পুনরায় মসজিদ হিসেবে চালু হয়েছে এবং এখানে নিয়মিত নামাজ আদায় করা হয়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরিয়াগুলো, এগুলো আয়া সোফিয়ার এরিয়া, বিশাল এরিয়া। আয়া সোফিয়ার মূল যে মসজিদ সেখান থেকে আরো কিছু বাইরে আমরা মসজিদ নির্মাণ অবস্থায় দেখতে পাই। মসজিদের নির্মাণ কাজ চলছে, এখানে আরো কিছু মসজিদ দেখা যায় এবং নামাজের টাইমে আমরা দেখতে পাই বিভিন্ন নামাজি ব্যক্তিরা তারা ফ্রি ভাবে যেতে পারে মসজিদের ভেতরে, আর যারা নামাজি নন, অন্য ধর্ম অবলম্বী, তারা টিকিট কেটে দেখতে পারেন ভেতরের দৃশ্যটা কেমন। যারা নামাজ পড়বেন তারা ভিতরে নামাজের জন্য তাদের কোনো টাকা লাগে না, তারা যেতে পারেন এবং নামাজ পড়তে পারেন। বাট যারা টিকিট কেটে ঢুকেন তারা কিভাবে নামাজ পড়ছে এবং ভেতরে কিভাবে এটা তৈরি এবং এটা কত সুন্দর, এটা টিকিটের মাধ্যমে দেখতে পারেন। এখানে জাদুঘর এবং মসজিদ দুটোর কাজই একসাথে চলমান রয়েছে। ধর্মীয় ও সামাজিক পরিবেশে আয়া সোফিয়া এখন মুসলিমদের জন্য প্রধান উপাসনালয় হলেও বিভিন্ন ধর্মের মানুষ এর স্থাপত্য ও ইতিহাস দেখার জন্য প্রচুর পরিমাণে এখানে আসেন। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশি বিদেশি মানুষ দেখা যাচ্ছে।
যেহেতু এটি একটি সক্রিয় মসজিদ, তাই প্রবেশের ক্ষেত্রে শালীন পোশাক পরা বাধ্যতামূলক। যদিও ইউরোপিয়ানদের দেখা যায় তারা একটু খোলামেলা পোশাক পরে আসেন, তারপরেও এখানে আমরা লক্ষ্য করেছি একটা স্কার্ট দেওয়া হয় ফ্রিতে, এবং সেই স্কার্ট পরে তারা ও দর্শনার্থীরা ভেতরে ঢুকতে পারেন। যারা নামাজ পড়তে ঢুকবেন তারা অবশ্যই মুসলিম, এবং মুসলিমরা তারা অবশ্যই তারা ওড়না অথবা স্কার্ট নিয়ে আসেন। বাট যারা নন মুসলিম তারা যেহেতু জাদুঘর হিসেবে ঢুকবে, জাদুঘর দেখার জন্য ঢুকবে, তারা স্কার্ট কর্তৃপক্ষের কাছ থেকে পেয়ে থাকে, এবং এখানে ঢোকার জন্য পার হেড $30 করে পে করতে হয়। এখানে সব সময় পর্যটক মুসলিমদের প্রচুর পরিমাণ ভিড় থাকে, বিশেষ করে জুমার নামাজ বা পর্যটন মৌসুমে। এখানে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা রয়েছে, এবং নামাজের টাইমে মানুষ অনেক সিরিয়াল দিয়ে লম্বাভাবে ভিড় করে তারা মসজিদে প্রবেশ করে। দেখতে দেখতে আমরা আয়া সোফিয়ার মাঝামাঝিতে চলে এসেছি, এবং আমরা উপভোগ করছি মসজিদটি কত সুন্দর। আয়া সোফিয়ার আশেপাশে ঐতিহাসিক ও আকর্ষণীয় বাজার রয়েছে, এখানে তুরস্কের সংস্কৃতি ও ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখা যায়। এটি আয়া সোফিয়া ও নীল মসজিদের খুব কাছে অবস্থিত। এখানে মশলা, সিরামিক, কার্পেট ও সুভেনিয়ারের ছোট্ট ছোট্ট দোকান রয়েছে। আয়া সোফিয়া এবং ব্লু মসজিদ, যেটাকে নীল মসজিদ বলা হয়, নীল মসজিদের মাঝামাঝিতে অনেকগুলো দোকান রয়েছে ফাস্ট ফুড টাইপের, যেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই খাবারের দোকানগুলো। ইউরোপিয়ানরা এই খাবারগুলো বেশি পছন্দ করে থাকেন। আমরা যেহেতু এশিয়ান, আমাদের কাছে খুব একটা ভালো নাও লাগতে পারে, বাট মোটামুটি খাওয়া যায়। আয়া সোফিয়া থেকে কিছুটা দূরে হলেও এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম আচ্ছাদিত বাজার। এখানে প্রায় 3000-এর বেশি দোকান রয়েছে। আয়া সোফিয়া মসজিদের ঠিক আশেপাশে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে অনেক ধরনের দোকান রয়েছে, অনেক ধরনের বাজার রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে চলছি এবং উপভোগ করছি এখানকার বাজার এবং এখানকার পরিবেশগুলো, এবং হাঁটতে হাঁটতে আমাদেরও ক্ষুধা পেয়ে গিয়েছে। আমরাও এর মাঝে একটু খেয়ে একটু শক্তি জুগিয়ে নেব। বাট খাবার তৃষ্ণা তেমন নেই যতটা দেখার তৃষ্ণা আমাদের রয়েছে। যেহেতু এটি মুসলিম প্রধান একটি দেশ এবং মুসলিমদের একটা আয়া সোফিয়া বিখ্যাত মসজিদ, সেই কারণেই এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন রকমারি বোরকার দোকান, কোরআন এবং অন্যান্য হালাল ফুডের দোকান পর্যাপ্ত রয়েছে। ইস্তাম্বুলের প্রধান পর্যটন কেন্দ্র এবং সুলতানামাহে এলাকায় আয়া সোফিয়া অবস্থিত হওয়ায় এখানে যাতায়াত খুবই সহজ। আয়া সোফিয়া যে এলাকাতে অবস্থিত, এই এলাকার নাম সুলতানামাহা। এখানে ট্রাম পর্যাপ্ত পরিমাণ 5 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। এছাড়াও পাবলিক বাস রয়েছে। এছাড়াও এখানে পর্যটক অনেক বাস এসে থাকে। সবচেয়ে সুবিধাজনক এবং জনপ্রিয় উপায় হলো T1 ট্রাম লাইনে চড়ে সুলতানামাহে গুলহানে স্টেশনে নামা যায়। ট্যাক্সি
শহরের যে কোনো প্রান্ত থেকে ট্যাক্সি বা উবার ব্যবহার করে সরাসরি সুলতানামহে এলাকায় আসা যায়, তবে ট্রাফিক জ্যাম থাকতে পারে। এশিয়ার দিক থেকে আসলে মারমারায় ট্রেনে চড়ে সিরকেসি স্টেশনে নেমেও হাঁটা পথে আয়া সোফিয়া যাওয়া যায়। আমরা এখন যেখানে রয়েছি আয়া সোফিয়ার মেইন ফটক, যেখানে আমাদের বাম পাশে আয়া সোফিয়া এবং ডান পাশে নীল মসজিদ অবস্থিত। ইস্তাম্বুল বিমানবন্দর আইএসটি থেকে হাভাইস্ট শাটল বাস বা প্রাইভেট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি সুলতানামহে আসা যায়। অর্থাৎ ইস্তাম্বুল কেউ যদি অন্য দেশ থেকে তুর্কিতে আয়া সোফিয়া দেখতে খুবই আগ্রহ প্রকাশ করেন বা সে দেখতে চান, তাহলে ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে সরাসরি প্রাইভেট কারে করে সে এখানে আসতে পারবেন। এছাড়াও সে অন্যভাবেও আসতে পারবেন। সে সরাসরি ইস্তাম্বুল বিমানবন্দর থেকে শাটল বাস, যেটা শহরের সিটি বাস বলা হয়, এরকম শাটল বাসে করে সে সরাসরি সুলতানামহে আসতে পারবেন। কারণ স্ক্রিনে আপনারা দেখেছেন সুন্দর চাকচিক্য বাস, এই বাসগুলো অবশ্য ওই দিক থেকেই আসে। যেহেতু এটা পর্যটনের এরিয়া, এখানে বাস আসবে, প্রাইভেট কার আসবে, এটাই স্বাভাবিক। আমরা আয়া সোফিয়ার এরিয়া সম্পূর্ণ করি। আমরা একটু যাব ইস্তাম্বুল বসফরাস প্রণালীর দিকে, যেখানে যে প্রণালী মেডিটেরিয়ান সি এবং ব্ল্যাক সি দুটোকে একত্রিত করেছে, এবং এই প্রণালী পৃথিবীর বিখ্যাত প্রণালী, যে প্রণালী তুর্কিতে অবস্থিত, এবং যে প্রণালী এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে। আমরা এখন সেই দিকেই যাব। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মসজিদ চলমান রয়েছে, কারণ প্রাচীন যে মসজিদ, যেটা আমি এর আগেই আপনাদেরকে বর্ণনা করেছি, 537 সালে বাইজান্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান এটি আবিষ্কার করে। এটা আবিষ্কার করলেও এই যে দেওয়ালগুলো রয়েছে, এই দেওয়ালগুলো আমাদের কাছে অনেক পুরাতন মনে হয় এবং মসজিদটি অনেক পুরাতন মনে হয়, বাট এটা প্রতি বছর এর যথেষ্ট যত্ন নেওয়া হয় এবং নতুনভাবে এটা এর আদলে আরো মসজিদ নির্মাণ করা হচ্ছে। যেমন নীল মসজিদ, এটা হয়তো নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আমরা এখন যে রুটটা ধরে যাচ্ছি, এটা সরাসরি বসফরাস প্রণালী ব্ল্যাক সিতে আমরা গিয়ে পড়ব। যে ব্ল্যাক সি রাশিয়া, ইউক্রেন, তুর্কি, আজারবাইজান, বুলগেরিয়া, কয়েকটা দেশের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ব্ল্যাক সির মাধ্যমে তাদের বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়। এবং এই ব্ল্যাক সির একমাত্র চ্যানেল তুর্কি বসফরাস চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে এই জাহাজগুলো এসে থাকে। এবং বসফরাসের ডানে এবং বামে আশেপাশে এতই সুন্দর, যদি পৃথিবীতে কোনো হেরিটেজ ঐতিহ্য থেকে থাকে তাহলে বসফরাস তাদের মধ্যে অন্যতম। আমরা অলরেডি আয়া সোফিয়া দেখে প্রায় শেষ করে ফেলেছি। এখন বসফরাস প্রণালীর দিকে হাঁটছি। আমাদের কাছে মনে হচ্ছে খুবই অল্প, বাট আমরা যতই হাঁটছি আমাদের রাস্তা শেষ হচ্ছে না। বসফরাস প্রণালী নিয়ে আমরা কিছুক্ষণ আগেই অনেক কথা বলেছি। এখন আমি বসফরাস প্রণালী সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদেরকে
আমি তুলে ধরার চেষ্টা করব। বসফরাস প্রণালী তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালী। 19 মাইল দীর্ঘ আন্তর্জাতিক জলপথ যা ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে বসফরাস প্রণালী যেটা একমাত্র প্রণালী যেটা ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে। এটি কৃষ্ণ সাগরকে মারমারা সাগরের সাথে সংযুক্ত করেছে। এটি কৃষ্ণ সাগরের সাথে মারমারা উপসাগরকে সংযুক্ত করেছে। বসফরাস উচ্চারিত একটি প্রণালীটি একটি ব্যস্ত জাহাজ চলাচলের পথ যা মনোরম নৌবিহার একটি ব্যস্ত জাহাজ চলাচলের পথ। এখন আমরা যে জায়গাটিতে আছি এটা মেট্রো রেল স্টেশন। কেননা বিভিন্ন পর্যটক এরিয়াতে যদি মেট্রো রেলের সুবিধা না থাকে এবং পাবলিক বাসের খুবই যোগাযোগের সুবিধা না থাকে তাহলে সেই পর্যটন স্টেশনে মানুষ আসতে চাইবে না। তাই এখন যেটা আপনাদেরকে দেখালাম হাতের বামে মেট্রো রেল স্টেশন, এবং আমরা আস্তে আস্তে চলে আসছি বসফরাস প্রণালীর ঠিক পাশে। আমরা এখন আছি ব্ল্যাক সি যেটাকে কৃষ্ণ সাগর বলা হয়, ঠিক কৃষ্ণ সাগরে আছি আমরা। আয়া সোফিয়া মসজিদের নিচে কৃষ্ণ সাগরের ঠিক পারে আছি। এখানে অনেক পর্যটক শিপ আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক পর্যটক আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক পর্যটকদের যারা সবাই তুর্কি এবং ইউরোপ থেকে আগত। এখানে এশিয়ান পর্যটক খুবই কম দেখা যায়। এই ব্রিজটি বসফরাস প্রণালীর উপর দিয়ে অবস্থিত যা ইউরোপ এবং এশিয়ার তুর্কিকে সংযুক্ত করেছে। Nereye düştü? আমরা প্রণালী দেখেছি এবং আমাদের প্রণালী দেখা শেষে আমরা বাড়িতে চলে আসব। একটু আইসক্রিমের স্বাদ গ্রহণ করি যে দেশের আইসক্রিম খাইতে কেমন লাগে। সেই সাথে ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধাও পেয়ে গিয়েছে এবং শরীর যেহেতু আমাদের একটু এনার্জিলেস হয়ে গিয়েছে, তাই আমরা আইসক্রিম খেয়ে একটু এনার্জি অর্জন করব। সেই সাথে আমরা পুনরায় আমাদের গন্তব্যস্থানের দিকে আমরা রওনা দিচ্ছি। আমাদের গন্তব্যস্থান গেবজি, তুর্কি গেবজি, যেখান থেকে আমরা গিয়েছিলাম। এখান থেকে প্রায় দেড় থেকে 2 ঘন্টা লেগে যায় তুর্কি ইস্তাম্বুল থেকে, আয়া সোফিয়া থেকে। তাই আমরা বেলা থাকতেই আবার রওনা দেব তুর্কি গেবজির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাম সার্ভিস, যেখানে অনেক যাত্রী এবং অনেক পর্যটক এই সার্ভিসে করে এসে থাকে এবং তারা এই আয়া সোফিয়া স্টেশনে নেমে তারা এটাকে উপভোগ করে। অনেক দোকান, অনেক শপ দেখতে পাচ্ছেন। আমরা দেখতে দেখতে একটি দোকানের ভেতরে ঢুকেছি। এখান থেকে আমাদের কলিগ এবং আমিও চেষ্টা করলাম যে খেজুর কেনার জন্য এবং এদের দেশের কিছু মিষ্টান্ন কেনার জন্য। বাকলাভা মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্য এবং তুর্কি মুসলিম যে দেশগুলো আছে, আফ্রিকার কিছু দেশ, বাকলাভা এদের খুব জনপ্রিয় একটি খাবার এবং বিভিন্ন ধরনের খাবার রয়েছে। এরা বাদাম জাতীয় খাবার খুব পছন্দ করে থাকে। আমরা এখান থেকে আমাদের কলিগ 1 কেজি খেজুর নিয়েছে যার দাম $40। আমি 1 কেজি খেজুর নিয়েছি $20 দিয়ে।
দেখতে দেখতে আমরা চলে এসেছি মারমারা। মারমারা শব্দের অর্থ একটা এটা রেলকে বোঝায়, মেট্রো রেলকে বোঝায় মারমারা। আমরা এখন নিচের দিকে নামবো। এটা আন্ডারগ্রাউন্ড। আমার কাছে যেটা মনে হয়েছে, এটা 7 থেকে 9 তলা বিশিষ্ট একটা স্টেশন, যেখান থেকে ট্রেনে উঠতে হয়। এবং এই স্টেশনটি সম্পূর্ণ পাহাড়ের উপর অবস্থিত ছিল, যেটাকে পাহাড় কেটে স্টেশনে রূপ দেওয়া হয়েছে। কি পরিমাণ যাত্রী এবং কি পরিমাণ পর্যটক আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং কতটা ব্যস্ততম এই স্টেশন, সিরকেস স্টেশন। সেই সাথে আমিও চলে এসেছি আমার ভিডিওর শেষের দিকে। আপনারা আমার সাথে ছিলেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন পরবর্তীতে এর চেয়েও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সিরকেসি স্টেশন এখন পর্যন্ত ট্রেন আসেনি, সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। আমরা টেনশনে আছি যে সিট পাবো কি না, না দাঁড়িয়ে যেতে হবে, যেহেতু আমাদেরকে ট্রেনেই প্রায় 1 ঘন্টার মতো 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো ট্রেনেই থাকতে হবে। ধন্যবাদ আপনাদেরকে, ভুল ত্রুটি মার্জনীয় ক্ষমা করবেন।